শান্তিপূর্ণ হয়েছে নির্বাচন। বর্ষাকাল আর ধান কাটার মৌসুমের কারণে ভোটার উপস্থিতি কম জানালেন সিইসি। উপজেলা নির্বাচনও বর্জন করেছে জনগণ, দাবি বিএনপি। ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে মুসলিম দেশগুলোকে আহ্বান প্রধানমন্ত্রীর। এদেশের অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব এড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ। আইএমএফের চাপে মার্কিন ডলারের বিনিময় হার 1 লাফে 7 টাকা বাড়িয়ে 117 টাকা নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের। ব্যাংক ঋণের সুদ হার বাজারের উপর ছেড়ে দেওয়ার ঘোষণা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে শেষ হল উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ, চলছে গণনা। গাজীপুর সদর উপজেলা, কাপাসিয়া ও কালীগঞ্জের 258টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিকেল 4টায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। রংপুরের 2 উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা। জেলার কাউনিয়া উপজেলার 93 কেন্দ্রে ও পীরগাছা উপজেলার 123 কেন্দ্রে ভোট গ্রহণ হয়। সিলেটের 4 উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে ভোট গণনা। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ঠাকুরগাঁওয়ে শেষ হল প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন, চলছে গণনা। 2 উপজেলায় 14 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঝিনাইদহের 2 উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। সকাল থেকে সদর ও কালীগঞ্জ উপজেলায় বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। খাগড়াছড়িতে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে গণনা। প্রথম পর্যায়ে খাগড়াছড়ির 9 উপজেলার মধ্যে 4টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। নাটোরের 3টি উপজেলা পরিষদের ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনা। সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায় ওই উপজেলায় শুধু ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হয়েছে। নোয়াখালীর সুবর্ণচরে শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়ে চলছে গণনার কাজ। কেন্দ্রগুলোতে নির্বাচন কাজে দায়িত্বপ্রাপ্তরা এই কার্যক্রম করছেন। উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। নির্বাচনী সংঘর্ষের ঘটনাকে বিচ্ছিন্ন বলে দাবি করেছেন তিনি। 30 থেকে 40% ভোট পড়েছে বলেও জানিয়েছেন তিনি। বর্ষা ও ধান কাটার মৌসুমের কারণে ভোট কম পড়েছে বলেও মন্তব্য করেছেন সিসি। বিস্তারিত সৈকত সাদিকের রিপোর্টে। উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণের পর বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। ভোট কেন্দ্রের ভেতরে কোনো সংঘর্ষ হয়নি। ভোট কেন্দ্রের বাইরে যে সংঘর্ষটা হয়েছে সেটা প্রার্থীদের যারা সমর্থক এবং কর্মী তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় 25 জন আহত হয়েছে। তবে সিসি এসব ঘটনাকে বিচ্ছিন্ন দাবি করেন। ভোটে 2-1 জায়গায় অনিয়মের কথাও স্বীকার করেন তিনি। টোটাল আমি 10,399টি কেন্দ্রে আজকে ভোট অনুষ্ঠিত হচ্ছিল। তার মধ্যে 2টি কেন্দ্রে ভোট বন্ধ করে দেওয়া হয়েছে। মোটামুটিভাবে নির্বাচনটা শান্তিপূর্ণভাবেই হয়েছে, যেটা আগেই বলেছি, পুনর্ব্যক্ত করলাম, বিক্ষিপ্ত 2-4টি ঘটনা ছাড়া। তিনি আরও জানান 30 থেকে 40% ভোট পড়েছে। ভোটার উপস্থিতি কম হওয়ার জন্য বৈরী আবহাওয়া এবং ধান কাটার মৌসুমকে কারণ হিসেবে উল্লেখ করেন। ভোটের পার্সেন্টেজটা খুব ঠিক করে এই মুহূর্তে, তবে আমরা যেটা পাচ্ছি 40%, 30% এর মাঝামাঝি টোটালটা থাকতে পারে। এর একটি কারণ হতে পারে, যে বর্ষা, সকাল থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টি ছিল, আবার ধান কাটার একটা মৌসুম ছিল। নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকারও প্রশংসা করেন সিইসি। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, উপজেলা নির্বাচনের নামে নোংরা খেলায় সাড়া দেয়নি সাধারণ জনগণ। তিনি বলেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি। এদিকে আলাদা অনুষ্ঠানে দলের ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন অভিযোগ করেন, এই সরকারের অধীনে কখনোই সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে না সাধারণ মানুষ। মাইনুল শোভনের রিপোর্ট। বিকালে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির প্রয়াত নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। দোয়াপূর্ব সভায় নজরুল ইসলাম খান অভিযোগ করেন, সরকার গণতন্ত্রকে ভয় পায় বলেই কারাগারে হত্যা করা হয়েছে নাসির উদ্দিন পিন্টুর মতো জনপ্রিয় নেতাকে। গণতন্ত্র রক্ষায় তরুণ সমাজকে আন্দোলন সংগ্রামে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি জানান, গণতান্ত্রিক প্রক্রিয়াতেই বর্তমান অগণতান্ত্রিক সরকারকে বিদায় দেবে দেশের মানুষ। আজকে নির্বাচন হয় না, এই দেশে জনগণ ভোট দিতে যায় না, কারণ নির্বাচনের নামে যে খেলাটা চলছে, জনগণ এই নোংরা খেলার অংশীদার হতে রাজি না। তারা যায় না, প্রয়োজন মনে করে না। সে ধরনের নির্বাচনী খেলায়
যারা নির্লজ্জের মতো নিজেদেরকে বিজয়ী দাবি করে আর বলে যে আমরা জনগণের সমর্থনে ক্ষমতায় এসেছি, তাদের দ্বারা যে কোনো কিছু সম্ভব। এদিকে দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও বর্জন করেছে জনগণ। বলেন, আবারও প্রমাণ হলো বিএনপির আহ্বানে সাড়া দিয়ে জনগণ ভোট বর্জন করে। যে দেশে গণতন্ত্রের ছিটেফোঁটাও নেই সেই দেশে নির্বাচন সুষ্ঠু হতে পারে না। আওয়ামী প্রতারণার ফাঁদে পা না দিয়ে দেশের ভোটারগণ সর্বান্তকরণে উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করছে এবং আরো যে 3 দফা পরবর্তীতে আছে সেই 3 দফা নির্বাচনে জনগণ ভোটাররা কেউ যাবে না। ওই ঘুরে ফিরে কুমিরের বাচ্চার মতো ওই যারা ওই আওয়ামী সমর্থকরাও সব যায় না, কয়েকজন সুবিধাভোগী তারা ঘুরে ফিরে তাদের লোকজন ওই লাইনে দাঁড় করে রাখে। বাংলাদেশের মানুষের জীবন আজকে নিরাপত্তাহীন। সীমান্ত এলাকায় যারা বাস করে, মানুষের জীবন এই সরকারের কাছে এটা কোনো বিষয় নাই, কোনো মূল্য নাই। অন্যদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি এবং ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর স্মরণে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভা করা হয়। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ অভিযোগ করেন, দেশে গণতন্ত্র এখন নির্বাসনে। আজকে দেশে উপজেলা নির্বাচন হচ্ছে, টেলিভিশনে দেখাচ্ছে, কেন্দ্রগুলা খাখা করছে, কোনো ভোটার সেখানে যায় নাই। কেন এই অবস্থা হলো? কেন মানুষ ভোট দিতে পারে না? কেন মানুষের গণতান্ত্রিক অধিকার সমূহ বিলুপ্ত হলো? কেন দেশে আইনের শাসন নাই? কেন মানুষের মৌলিক অধিকার নাই? মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। ফিলিস্তিনের নির্যাতিতদের পাশে দাঁড়াতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিশ্বের সব মুসলিম দেশ একসঙ্গে কাজ করলে ফিলিস্তিন সহ বিশ্ব মুসলিম উম্মার দাবি আদায় সহজ হতো। রাজধানীতে হজ কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী এসব মন্তব্য করেন। হজ যাত্রীদের নিয়ে প্রথম হজ ফ্লাইট শুরু হচ্ছে বুধবার রাত 3টায়। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। রাজধানীর আশকোনায় হাজি ক্যাম্পে শুরু হলো 2024 সালের হজ কার্যক্রম। বুধবার এর উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, হাজিদের সুবিধায় সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। ডিজিটাল বাংলাদেশের কারণে সুযোগ পাচ্ছেন হজ যাত্রীরাও। বাংলাদেশের হজ যাত্রীদের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের উদারতায় কৃতজ্ঞতাও জানান সরকার প্রধান। প্রধানমন্ত্রী বলেন, হাজিদের সুবিধায় রেল স্টেশন, হজ ক্যাম্প ও বিমানবন্দর আন্ডারপাসের মাধ্যমে যুক্ত করা হচ্ছে। ধর্ম পালনের ব্যাপারে তার সরকারের উদারতার কথাও স্মরণ করিয়ে দেন। বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন, সেই সাথে সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করবেন। কারণ আপনারা দেখছেন যে প্যালেস্টাইনে কি হচ্ছে, যেভাবে সেখানে গণহত্যা চালানো হচ্ছে, সেখানে নারী, পুরুষ, ছোট শিশু তাদেরকেও রেহাই দিচ্ছে না। আমি সব সময় যেখানে আমি কথা বলছি, আমি আমার কণ্ঠস্বর আমি প্রতি জায়গায় এর প্রতিবাদ করে যাচ্ছি। কারণ প্যালেস্টাইন তারা তাদের আরব ভূখণ্ডে তাদের জায়গা তারা পাবে, এটা তাদের অধিকার। এই অধিকার কেউ কেড়ে নিতে পারে না, কাজে সেই অধিকার তাদের দিতে হবে। আজকে যদি আমাদের সকল মুসলিম কান্ট্রিগুলি এক হয়ে একযোগে কাজ করতে পারত, তাহলে আরো আমরা এই ব্যাপারে অনেক অগ্রগামী হতে পারতাম। এবং আমি ওআইসি ভুক্ত দেশগুলির মধ্যে আমি একমাত্র বোন। আমি বলছি যে আমি তো একমাত্র বোন আছি। আমার এখানে এটাই কথা যে সকলে এক হন এবং এই ধরনের অন্যায় অবিচার যেন আমাদের উপর না হয়, সেদিকে তার জন্য সকলের সোচ্চার থাকবেন। প্রধানমন্ত্রী হজ যাত্রীদের বাংলাদেশের মানুষের পাশাপাশি বিশ্ব মুসলিম উম্মার জন্য দোয়া করতে আহ্বান জানান। জেরুজালেমে মুসলিমদের অধিকার প্রতিষ্ঠিত করার উপর জোর দেন তিনি। ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, এ ধরনের কোনো কাজ যাতে কেউ না করে। মদ, জুয়া, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ করে আমাদের একটা পবিত্র ধর্ম ইসলাম ধর্ম, যে ধর্ম শান্তির ধর্ম, যে ধর্ম সকল শ্রেণীর মানুষকে অধিকার দিয়ে গেছে, সেই ধর্মের নামে একটা সামান্য মুসলিমের কিছু লোক তারা যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে একটা বদনাম দিয়ে যায়, এটাই সব থেকে দুঃখজনক। আমি এটারও প্রতিবাদ করি সবসময়, কারণ আমরা শান্তিতে বিশ্বাস করতে চাই। পরে হজ যাত্রীদের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এবার বাংলাদেশ থেকে হজ করতে যাবেন ৮৩,২৫৭ জন হজ যাত্রী। ২৪১টি ফ্লাইটে ১০ জুন পর্যন্ত যাত্রী পরিবহন করা হবে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।
এদিকে বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতির কারণে সমগ্র বিশ্বের অর্থনীতির উপর এর প্রভাব পড়তে পারে। সম্ভাব্য সেই প্রভাব থেকে বাঁচতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যপ্রাচ্য পরিস্থিতির দিকে খেয়াল রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান শেখ হাসিনা। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে গাড়ির সংখ্যা যেভাবে বেড়েছে সেভাবে বাড়েনি লাইসেন্সধারী ড্রাইভারের সংখ্যা। লাইসেন্সবিহীন যাতে কেউ গাড়ি চালাতে না পারে সেজন্য জনসচেতনতা বাড়ানোর প্রতি গুরুত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নুর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, অনেকেই ড্রাইভার নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যান, কিন্তু ড্রাইভার ঠিকমতো খেয়েছে কিনা খোঁজ রাখেন না। এটিও সড়ক দুর্ঘটনার একটি কারণ বলেও মনে করেন তিনি। অর্থনৈতিক মন্দায় টিজিবির কার্যক্রমে নতুন করে আর জনবল বাড়ানোর প্রয়োজন নেই বলেও সংসদে জানান সরকার প্রধান শেখ হাসিনা। বর্তমান মধ্যপ্রাচ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতি সৃষ্টির যে আভাস দেখা যাচ্ছে তা সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রেও প্রভাব ফেলবে বলে ধারণা করা যায়। দেশের অর্থনীতিতে এই সংঘাতের কিছুটা প্রভাব আসতে পারে। বিশেষ করে বিশ্ব বাজারের অস্থিতিশীলতা, বাজার ব্যবস্থাপনায় অসামঞ্জস্যতা এবং বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সূত্রে দেশের মূল্যস্ফীতি কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের সরকারের সকল মন্ত্রণালয়, বিভাগকে আমি নির্দেশ দিয়েছি যাতে প্রত্যেকে মধ্যপ্রাচ্যের চলমান ঘটনা প্রবাহের উপর নজর রাখে এবং এ বিষয়ে নিজ নিজ করণীয় নির্ধারণ করে। রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে, তাই তাদের মিয়ানমারের প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী অ্যানি ম্যারি ট্রেভেলিয়ানারকে প্রধানমন্ত্রী একথা বলেন। সরকার প্রধান বলেন, দিন দিন রোহিঙ্গার সংখ্যা বাড়ছে, বিশেষ করে ক্যাম্পে মানুষের ভিড় বাড়ায় শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। ভাষান্তরে বিভিন্ন সুযোগ সুবিধা থাকার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। পারস্পরিক সুবিধার জন্য বাংলাদেশে স্থাপিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ব্রিটেনকে জায়গা বরাদ্দ দেওয়ার প্রস্তাবও দেন সরকার প্রধান। ব্রিটেনে অবস্থানরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের দেশে ফেরাতে দুই দেশের মধ্যে এসওপি স্বাক্ষরের কথা উল্লেখ করেন। জানান, কেউ অবৈধভাবে বিদেশ যাক, সরকার তা চায় না। এ বিষয়ে জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এছাড়াও দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা হয় তাদের। মার্কিন ডলারের বিনিময় হার 1 লাফে 7 টাকা বাড়িয়ে 117 টাকায় নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক। ঋণের শর্ত পূরণের অংশ হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর চাপে নতুন বিনিময় হার ঠিক করল কেন্দ্রীয় ব্যাংক। বুধবার ডলারের দাম বাড়িয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এই বিজ্ঞপ্তি অনুযায়ী এখন থেকে ক্রলিং পেগ নামের নতুন পদ্ধতিতে বেচাকেনা হবে মার্কিন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণায় নতুন পদ্ধতিতে বুধবার ডলারের রেট ঠিক করা হয়েছে 117 টাকায়। সংকটের মাঝেও এতদিন ব্যাংকগুলোতে মার্কিন ডলার 110 টাকায় লেনদেন হলেও এখন লেনদেন হবে 117 টাকায়। এদিকে ব্যাংকের ঋণের সুদহার বাজারের উপর ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে স্মার্ট সুদহারের পরিবর্তে চাহিদা ও যোগানের উপর ঠিক হবে ব্যাংকের সুদ। অন্যদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নীতি সুদহার 0.50 পয়েন্ট বাড়িয়ে করা হয়েছে 8.5%। এই সিদ্ধান্ত 9 মে থেকে কার্যকরের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এদিকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করায় বাংলাদেশ ব্যাংকের ডাকা বুধবারের সংবাদ সম্মেলন বর্জন করেছেন বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। মার্কিন ডলারের নতুন বিনিময় হার এবং সুদ হারের নতুন পদ্ধতি চালু উপলক্ষে বুধবার দুপুর 2:30টায় সংবাদ সম্মেলন ডাকে বাংলাদেশ ব্যাংক। এতে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ডক্টর হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিভিন্ন গণমাধ্যমের শতাধিক প্রতিনিধি এতে অংশ নেন। এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশাধিকার নিয়ে প্রশ্ন তুললে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, বাধাহীন চলাচল নয়, সপ্তাহে একদিন সংবাদ সম্মেলন করা হবে। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে কোনো সুরাহা দিতে না পারায় সাংবাদিকেরা প্রতিবাদ হিসেবে সংবাদ সম্মেলনটি বয়কট করে সম্মেলন কক্ষ ত্যাগ করেন। পরে সংবাদকর্মীরা কেন্দ্রীয় ব্যাংকের সামনে অবস্থান নিলে সম্মিলিত সিদ্ধান্ত ঘোষণা করেন ERF সাধারণ সম্পাদক আবুল কাশেম। তিনি জানান, সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা তুলে না নেওয়া পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের অনুষ্ঠান বয়কট করা হবে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শান্তিপূর্ণ হয়েছে নির্বাচন। বর্ষাকাল আর ধান কাটার মৌসুমের কারণে ভোটার উপস্থিতি কম জানালেন সিইসি। উপজেলা নির্বাচনও বর্জন করেছে জনগণ, দাবি বিএনপি। ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে মুসলিম দেশগুলোকে আহ্বান প্রধানমন্ত্রীর। এদেশের অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব এড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ।
আইএমএফের চাপে মার্কিন ডলারের বিনিময় হার 1 লাফে 7 টাকা বাড়িয়ে 117 টাকা নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের। ব্যাংক ঋণের সুদ হার বাজারের উপর ছেড়ে দেওয়ার ঘোষণা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ।